একটি বরফে ঢাকা শান্ত গ্রাম, আর তার ভেতরে জমে থাকা ঘৃণা, হিংসা আর প্রতিশোধের আগুন। স্কুলে এক অসহায় মেয়ের ওপর অত্যাচার, সেই সাথে পরিবার হারানোর যন্ত্রণা, আর তারপর থেকে শুরু হয় এক নীরব হত্যাযজ্ঞ। সেই সাথে সাইকোলজিক্যাল হরর এবং রিভেঞ্জ থ্রিলার মুভি লিভার লিফ। সাথে থাকছি আমি ইমন। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। তো ঘটনা শুরু করা যাক। ঘটনাটি হচ্ছে হারুকা নোজাকি নামের এক হাই স্কুল পড়ুয়া মেয়ের। জাপানের ছোট্ট একটি অজপাড়া গায়ে সে থাকে। মেয়েটা সম্পূর্ণ ইন্ট্রোভার্ট। সে কারোর সাথে তর্কে জড়াতে চায় না। সে যেমন সবার থেকে আলাদা, নিজের ধ্যানেই সে মগ্ন। সেই সাথে স্কুলে তাকে একটা ছেলে পছন্দও করে। বিষয়টা সম্পূর্ণ স্কুল জানে। ছেলেটার নাম মিৎসুরো আইবা। প্রতিনিয়তই তাদের দুজনের একে অপরের সাথে দেখা হয়, তবে এমনিতে বেশি একটা কথা হয় না। তবে সম্পূর্ণ স্কুলের স্টুডেন্টরা এতটুকু জানে যে তাদের ভেতরে ভালোবাসার সম্পর্ক রয়েছে। এখন সম্পূর্ণ স্কুলে বিষয়টা জানাজানি হওয়ার পর কিছু কিছু স্টুডেন্টরা হারুকাকে নিজের শত্রু ভাবতে শুরু করে। এর পেছনে কারণ হচ্ছে আইবা নামক ছেলেটা কেনই বা তাকে পছন্দ করবে। তো এমনই একদিন স্কুল থেকে ফেরার পথে হারুকার সাথে তার ক্লাসমেটদের দেখা হয়। সেখানে উপস্থিত চারজন মেয়ে, ইয়োশি, রিসাকো, ইউরি এবং তাইকো। ছুরি হাতে নিয়ে বসের মতো তাইকো দূরে দাঁড়িয়ে আছে, আর বাকি তিনজন হারুকাকে বুলি করছে। হারুকার জুতাগুলো চুরি করে সেটা তারা নর্দমার গর্তের মধ্যে ফেলে দেয়। তো এখন শেষমেশ কোনো কিছু করার নেই, বাধ্য হয়ে গর্তের মধ্যে তার নামতেই হয়। একটা পর্যায়ে তার শরীরের সম্পূর্ণ কাদা দিয়ে ভরে যায়। এই দৃশ্যগুলো দেখে তারা সবাই হতবাক হয়ে চেয়ে রয়েছে এবং তার অসহায়ত্বের মজা নিচ্ছে। তারা এই কাজগুলো করছে হারুকা নাকি তাইকোর কাছ থেকে আইবাকে ছিনিয়ে নিয়েছে। তাদের তিনজনের হারুকার উপর আরো বেশি ক্ষোভ এই কারণেই সে একজন আউটসাইডার, মানে বহিরাগত। সেই গ্রামের সন্তান না, এবং তাদের এই গ্রামের প্রত্যেকটা মানুষই বহিরাগতদের বেশি একটা ভালো চোখে দেখে না। তাছাড়া সেখানে স্কুলের কিছু ছেলেরাও চলে আসে। মূলত এরা সবাই একজোট হয়ে প্রতিনিয়তই হারুকার উপর টর্চার করে যাচ্ছে। এখন এই কাদাযুক্ত চেহারা নিয়ে বাড়িতে পৌঁছালে তার ছোট বোন দেখে কান্নায় ভেঙে পড়ে। কেননা রোজ রোজ তার বোনের ওপর দিয়ে যা ধকল যায়, সবকিছু মিলিয়েই প্রতিনিয়তই তার বোনকে এভাবে দেখতে তার ভালো লাগে না। হারুকার বাবা মাও এই বিষয়টা সম্পূর্ণ জানত, তবে এই গ্রামে তারা সামান্য নিরীহ মানুষ। তাদের জোর গলায় কথা বলার মতো সাহস নেই। তাদের সম্পূর্ণ পরিবারটা এর আগে টোকিওতে ছিল। কাজের সুবাদেই হারুকার বাবার এই গ্রামে ট্রান্সফার হয়, যার ফলে এখানকারই এক হাই স্কুলে হারুকার ভর্তি হতে হয়। সবকিছু মিলিয়েই প্রতিনিয়তই এই বিষয়টা আর মেনে নেওয়া যাচ্ছে না। হারুকার বাবা তাকে নিয়ে স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা করে। সে প্রিন্সিপালের কাছে অভিযোগ জানায় যে তার মেয়ের ওপর প্রতিনিয়তই টর্চার করা হচ্ছে। এখানকার ছেলেমেয়েরা তার উপর বুলিং করছে। প্রিন্সিপাল ম্যামের কথা বেশি একটা সুবিধার না, উল্টো বুলিংয়ের এই বিষয়টা সে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাদেরকে বলছে, দেখেন আর মাত্র 2টা মাস বাকি আছে, কোনো মতে কষ্ট করে আপনার মেয়েকে বুঝান এখানে ঠিকমতো যেন পড়ালেখা করে। বছর শেষ হতে আর মাত্র 2 মাস। হারুকা বাদে ক্লাসে আরও 11 জন স্টুডেন্ট রয়েছে। বছর শেষেই তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। সবাই যার যার মতো নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাবে। তবে তার আক্ষেপ, তার দ্বারা হয়তোবা আর কিছুই হবে না। রোজ রোজকার এরকম বুলিংয়ের শিকার তাকে ভেতর থেকে আস্তে আস্তে মেরে ফেলছে। সেদিন হারুকার বাবা প্রিন্সিপালকে অভিযোগ দেওয়ার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। হারুকারই ক্লাসমেট কুগা নামের এক ছেলে তার বাবাকে পেছন থেকে লাথি দিয়ে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। তার জুতোগুলোতে পিন লাগানো ছিল। এতে করে তার বাবা গুরুতর ব্যথা পায়। সেদিন হারুকা ক্লাসে যাওয়ার পর সে দেখতে পায় তার বেঞ্চের ড্রয়ারের মধ্যে একটা মরা কাক কে যেন রেখে দিয়েছে। বোর্ডের সামনে দাঁড়িয়ে ম্যাম চক দিয়ে লিখিয়ে যাচ্ছে, তবে স্টুডেন্টদের সেখানে কোনো মনোযোগ নেই। কুগা দাঁড়িয়ে ম্যামকে বলছে, ম্যাম হারুকার বেঞ্চের মধ্যে কে যেন কি রেখে দিয়েছে, একটু এসে চেক করে দেখেন তো। তাদের কথা ম্যাম কোনো পাত্তাই দিচ্ছে না। সে তার নিজের মতো লিখেই যাচ্ছে, যেমন এই সম্পূর্ণ বিষয়টা সে এড়িয়ে যাচ্ছে। বিষয়টা আইবার নজরে আসে। এবার সে কিছুটা ক্ষিপ্ত। তার কাছে ব্যাপারটা একেবারেই সহনীয় নয়। প্রতিনিয়তই হারুকাকে তারা বুলিং করছে। সে চাইলেও বেশি কিছু বলতে পারেনি। তবে আজ তাইকোকে সাবধান করে দেয় যে পরবর্তীতে এমন কোনো কাজ যেন আর না দেখি। তোমরা যা করছো ঠিক করছো না। কুগা আগ বাড়িয়ে তাকে বলছে, তাইকোর এখানে কোনো দোষ নেই, যা করেছি আমি করেছি। তোর কোনো সমস্যা থাকলে আমার কাছে বলতে পারিস। দুজনের মাঝে প্রায় হাতাহাতি হয়েই যাবে। তবে আইবা যখন তার দিকে দাঁড়িয়ে তাকায়, কুগা কিছুটা ভয় পায় এবং বিষয়টা এড়িয়ে যায়। তাছাড়া ম্যাম তাদের এই বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে।
কুগার কাছে বিষয়টা বেশ হাস্যকর মনে হয়। বেঞ্চ থেকে কাকটা উঠিয়ে ম্যামের দিকে ছুঁড়ে মারে। এই মরা কাক দেখতে পেয়ে ম্যাম বাইরে গিয়ে বমি করতে থাকে। আসলে কয়েকজন স্টুডেন্ট বাদে এই সম্পূর্ণ ক্লাসের স্টুডেন্টরা এই ম্যামকে পর্যন্ত বুলি করে এবং ম্যামেরও সাহস নেই তাদের প্রতিবাদ করার। সেদিনকার মতো হারুকা বাড়িতে চলে গেলে সে তার বাবার এরকম দশা দেখে বেশ কিছুটা চিন্তায় পড়ে যায়। হারুকার বাবা তাকে জানিয়ে দেয় আর মাত্র 2 মাস বাকি আছে, তুমি শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে এসো, আর এমনিতে তোমার আর স্কুলে যাওয়া দরকার নেই। আশা করি হয়তোবা কলেজে তোমার কিছু ভালো ফ্রেন্ডস হবে, সে অবধি অপেক্ষা করো এবং ঘরের মধ্যেই সেফ থাকো। তাছাড়া তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে আমরা এখানে আর থাকবো না। পরের দিন হারুকার প্রচণ্ড জ্বর আসলে সে স্কুলে যেতে পারে না, আর এমনিতেও তার বাবা মা তাকে বলে দিয়েছে সে যেন আর স্কুলে না যায়। তাছাড়া হারুকা আজকে বেশ অনেকটাই খুশি, কেননা তার ছোট বোন শোকও আজ খুবই খুশি। আগামীকাল থেকে সে প্রাইমারি স্কুলে যাবে। এভাবেই প্রায় 3 দিন হয়ে গেছে হারুকা স্কুলে পৌঁছায়নি। টাইকো এবং তার বান্ধবীরা এক একজন হারুকাকে খুবই মিস করছে, এই কারণে যে বুলি করার মতো স্কুলের মধ্যে কেউই নেই। তাদের কাছে খুবই বোরিং ফিল হচ্ছে, মনে হচ্ছে কোনো এন্টারটেনমেন্ট নেই। ইয়োশি নামের মেয়েটা মাঝখান থেকে উঠে বলল, এক কাজ করা যেতে পারে, কাউকে হারুকার বাড়িতে পাঠাতে পারি। সেখান থেকে উঠে একটা মেয়েকে ডাক দিল। মেয়েটার নাম রুমি। এই মেয়েটাও সম্পূর্ণ ইন্ট্রোভার্ট, সে সবসময় তাদের কথায় উঠে এবং বসে। ইয়োশি তাকে বলছে তুই হারুকার বাড়িতে যাবি এবং তাকে আগামীকাল যেভাবেই হোক স্কুলে নিয়ে আসবি। যদি তুই ওকে না আনতে পারিস তাহলে পরবর্তী টার্গেট হবি তুই। সেই সাথে পিন দিয়ে তাকে আঘাত করে। রুমি ভয়ের সাথে তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যায় এবং গিয়ে পৌঁছায় হারুকার বাড়িতে। কাঁধগুজো করে সে বসে আছে। অনেকক্ষণ যাবৎ ধরে সে হারুকাকে এই বিষয়টা বলতে চাচ্ছে, তবে তার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। একটা পর্যায়ে মিনমিনি এসে বলতে থাকে, তোমার কি জ্বর এসেছে? হারুকা জানায়, হ্যাঁ তার জ্বর এসেছে। এখন ঠিক আছো? হ্যাঁ, আগে থেকে অনেকটা ভালো আছি। রুমি বলে, তাহলে তুমি আগামীকাল স্কুলে অবশ্যই আসবে। এর উত্তরে হারুকা জানায় সে আর স্কুলে যাবে না। কথাটা শুনতে পেয়ে রুমির মনে যেন আরো ভয় ঢুকে যায়। এখন সে তাকে বিষয়টা খুলে বলে যে আসলে তুমি যদি স্কুলে না যাও তাহলে ওরা বলেছে পরবর্তীতে আমাকে বুলি করবে, তুমি যেভাবেই হোক স্কুলে যেও। তবে হারুকা ডিসিশন নিয়ে নিয়েছে সে আর স্কুলে যাবে না। এরই মাঝে রুমি বলছে, গানটা তো খুবই সুন্দর, ক্যাসেটটা কি আমাকে দেওয়া যেতে পারে? হারুকা উঠে ক্যাসেটটা তাকে দিতে গেলে সেই মুহূর্তে হাতে ফোন বের করে তার ভিডিও রেকর্ড করছে। ভিডিও করার কারণ জানতে চাইলে রুমি জানায় এটা তার জন্য একটা প্রমাণ হিসেবে কাজ করবে যে আমি তোমাদের বাড়িতে এসেছিলাম। হারুকা তাকে ক্যাসেটটা দিয়ে দেয় এবং তাকে বলে এই ক্যাসেটটা তার নিজেরই, তাইকো দেখলে চিনতে পারবে। ক্যাসেটটা নিয়ে পরের দিন সকালে রুমি স্কুলে গিয়ে পৌঁছালে তাকে সবাই মিলে বুলি করা শুরু করে। তারা বলছে, আদৌ কি এই ক্যাসেটটা হারুকার, নাকি তুই মিথ্যা কথা বলছিস? তোর কথা আমাদের কোনো বিশ্বাস হচ্ছে না। মেয়েটাকে স্কুলের কর্নারে এমন একটা জায়গায় বন্দি করে রেখেছে, সেখানে তারা আঘাত করে করে অতিরিক্ত শব্দ তৈরি করাতে রুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। একে তো ভয়, দ্বিতীয়ত বুলিংয়ের কারণে সে কিছুটা মেন্টালি ডিস্টার্ব হয়ে যায় এবং সেই সাথে সিডিটা পরবর্তীতে টাইকোর কাছে দিয়ে দেয়। সেদিন দুপুরে হারুকা তার ছোট বোনকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। পথিমধ্যে আইবার সাথে দেখা হয়। একটা নির্দিষ্ট জায়গায় বসে কিছু পিকচার ক্লিক করছে। তার ছোট বোন শৌকও তার কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কি করছে। আইবা জানায় এই আগাছাগুলো কঠিন শীত পার করে বেঁচে থাকে, বসন্ত এলে তারা ফুল ফোটাতে শুরু করে, এমনকি বরফ সরিয়ে এরা নিজেরা উপরে উঠে আসে। তখন এই পুরো এলাকাটা পুরো লিভার লিফ ফুলে ভরে যাবে। আমি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছি, তখন আমি লিভার লিফের পিকচার উঠাতে পারবো। সেই সাথে তাদের দুজনের মাঝে কথোপকথন হয়। জানা যায় আইবাও এখানে ট্রান্সফার হয়ে এসেছে। তার বাবা মা মরে যাওয়ার পর দাদি ছাড়া আর কেউ নেই, তাই দাদির খেয়াল রাখার জন্যই এখানে আসতে সে বাধ্য। শৌকো আইবার কাছে আবদার করে তাদের দুজনের একটা ফটো ক্লিক করে দিতে। তবে আশ্চর্যের বিষয়, আজও অব্দি আইবা কোনো মানুষের ফটো নেয়নি, এটাই তার প্রথমবার। অন্যদিকে স্কুলে সবাই মিলে রুমির ওপর টর্চার করা শুরু করে। তাইকো তার চুলগুলো কেটে দিচ্ছে, তবে এখানে দেখা যায় রুমি কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সে উল্টো তাইকোকে শুকরিয়া জানাচ্ছে যে তাকে এরকম একটা হেয়ার কাট দেওয়ার জন্য। ইয়োশি বলছে, তোর সাথে এমন করাটার কোনো উদ্দেশ্যই আমাদের নেই, তবে তোর সাথে এমনটা করছি তুই হারুকাকে নিয়ে আসিসনি কেন? আচ্ছা তুই বলতো, ওই মেয়েটার প্রতি কি তোর একটু ঘৃণা হয় না? রুমি হঠাৎ করে বলে উঠল, আমি চাই ওই মেয়েটা মরে যাক। হারুকা তার এবং তার ছোট বোনের পিকচারটা তার মাকে দেখায় এবং তার ছোট বোনটাকে বাড়িতে রেখে সে চলে যায় আইবার সাথে একাকী টাইম স্পেন্ড করতে। যাওয়ার আগে পেছন থেকে শৌকো তাকে ডাক দেয়। তাকে জানায়, আপু তোমার জন্য আমি একটা লকেট বানিয়েছি, তবে আমি 4 পাতাওয়ালা ক্লোভার লিফটা আমি খুঁজে পাইনি। তবে তার ছোট বোনের থেকে গিফটটা পেয়ে সে অনেক খুশি। কানে কানে তাকে বলছে, তোমাদের দুজনকে খুব ভালো মানিয়েছে,
কিন্তু আজ শৌকো তাকে বিদায় দেওয়ার সময় কেন জানি অঝরে কান্না করে যাচ্ছে। তার মনটা ভীষণ খারাপ। তারা দুজন মিলে চলে যায় সেই পুরনো পাহাড়ের সামনে, যেখান থেকে সম্পূর্ণ গ্রামটা দেখা যায়। আইবা বলছে জায়গাটা আরো বেশি সুন্দর হবে যখন এই সম্পূর্ণ অঞ্চলটা বরফে ঢেকে যাবে। আস্তে আস্তে তারা একে অপরের খুব কাছাকাছি আসতে শুরু করে এবং সেদিনকার দিনটা তাদের কাছে খুব স্মরণীয় ছিল। ঘুরে ফিরে যখন তারা রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, বাড়ির কিছুটা কাছাকাছি আসতেই তাদের সাথে ইউরি এবং রিসাকোর সাথে দেখা হয়। তারা দুজন হারুকার দিকে তাকিয়ে কেন জানি মাথা ঝুঁকিয়ে সেখান থেকে নজর আন্দাজ করে চলে যায়। তবে হারুকা একটু সামনে তাকালেই দেখতে পায় তাদের বাড়িতে আগুন লেগে গেছে। দৌড়ে সেখানে চলে গেলে দেখা যায় বাড়ির সামনে অনেক লোকের ভিড়। সেখানে পৌঁছেই দেখতে পায় তাদের বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আশেপাশের লোকেরা বলাবলি করছে ভেতরের মানুষগুলো হয়তো আর বেঁচে নেই। হারুকা কান্নায় ভেঙে পড়ে। কি রেখে কি করবে তার মাথায় ধরছে না। আইবা কোনো কিছুর পরোয়া না করেই সে ভেতরে চলে যায় এবং গিয়ে সেখান থেকে তার ছোট বোনটাকে উদ্ধার করে। তার শরীরটা সম্পূর্ণ ঝলসে গেছে। এই মর্মান্তিক ঘটনায় হারুকা মানসিকভাবে ভেঙে পড়ে। আপাতত হারুকার দেখাশোনা করার মতো কোনো লোক নেই। তবে সেই মুহূর্তেই হাজির হয় তার দাদা। তার ছোট বোনকে সেই গ্রামেরই এক হসপিটালে ভর্তি করা হয় এবং সেখানেই সে তার দাদার সাথে অন্য একটা বাড়িতে শিফট হয়। ঘটনাটা তাইকোর কানে এসেও পৌঁছায়। সে তার মায়ের কাছ থেকে জানতে পারে যে তার বাবা মা আগুনে পুড়ে মারা গেছে। সেই সাথে তার মা তাকে জানায় হারুকার সাথে গিয়ে দেখা করে আসতে। অন্যদিকে তারা স্কুলের সব একসাথে জড়ো হয়। তারা কথা বলছে গতকালকে হারুকার বাড়িতে আগুনের ঘটনা নিয়ে। তাদের মুখে জানা যায় এই আগুন লাগানোর পেছনে তাদের সবারই হাত রয়েছে। এই ঘটনা ঘটানোর পরেও তাদের কারো মাঝেই কোনো আক্ষেপ নেই, বরং সেখানে ইউরি এবং রিসাকো এই দুইজনই আফসোস করছে। তারা ভয় পাচ্ছে এই যে তারা শীঘ্রই ধরা খেয়ে যাবে এবং ভেতরে ভেতরে খুব গিল্টি ফিল করছে। সবাই মিলে সম্পূর্ণ দোষারোপ কুগার উপর দিচ্ছে। তারা বলছে তার কারণেই বাড়িতে আগুন লেগেছে। স্কুলে ক্লাস চলাকালীন সময়ে তাইকোর কাছে রুমি এসে জিজ্ঞাসা করছে, তুমি কি জানো গতকাল আমি কি একটা ঘটনা ঘটিয়েছি? তোমাকে যদি একবার দেখাতে পারতাম আমার মনকে সান্ত্বনা দিতে পারতাম। তার এমন পাগলামো আচরণ দেখে তাইকোর মেজাজ গরম হয়ে যায়। হাতে থাকা কলম দিয়ে রুমির হাতের মধ্যে সজোরে আঘাত করে। পরবর্তীতে রুমি হাতে ব্যান্ডেজ করে প্রিন্সিপাল মিনামির সাথে দেখা করতে চায়। সেখানে তার কাছে নালিশ জানালে মিনামি তাকে জানায়, তোমাকে কতবার বলেছি তাইকোর কাছ থেকে যেন তুমি দূরে থাকো। তবে রুমি তার দিকে আড়াআড়ি চেয়ে বলতে থাকে, মিস আপনার কাছে তাইকো কি হয়? এর উত্তরে মিনামি জানায়, সে আমার খুব ভালো এক বন্ধু। তার মানে ঘটনা এখানে স্পষ্ট, প্রিন্সিপাল মিনামিও তাইকোকে ভয় পায়। সেদিনকার মতো ক্লাস শেষে তাইকো বাড়িতে এসে পৌঁছায়। তার বাবা প্রায় কয়েক মাস পর পর বাড়িতে আসে। তো আজকে হঠাৎ তার বাবার সাথে দেখা হলে তার বাবা তাকে সাফ সাফ একটা কথা জানায় যে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে তোমার টোকিও যাওয়া লাগবে না। কিন্তু তাইকোর স্বপ্ন টোকিওতে গিয়ে সে একজন বিউটিশিয়ান হবে। তবে তার বাবা খুবই কঠোর মানুষ। সে জানায় এটা তার উপর নির্ভর করে যে সে গ্র্যাজুয়েশন শেষে কি করবে অথবা কি না করবে। এখান থেকেও বোঝা যায় যে তাইকোর জীবনে অনেক কষ্ট রয়েছে। অন্যদিকে কাজুকি এবং মাসাতোকে দেখানো হয় তাদের এমনিতে কোনো সমস্যা নেই। তবে তাদের আক্ষেপ একটাই, টোকিওর মতো শহরে যদি যেতে পারতো তাদের জীবনটা ধন্য হয়ে যেত। এই গ্রামে থাকতে তাদের একেবারেই ভালো লাগে না। তাছাড়া ইউরি এবং রিসাকো দুইজনই তাদের কৃতকর্মের জন্য অনেক আফসোস করছে। সেই সাথে দেখানো হয় ইয়োশিকে। ইয়োশির বাবা একজন মাতাল, সারাদিন মাতাল অবস্থায় ঘরে পড়ে থাকে। সরকারের পক্ষ হতে তারা স্টুডেন্ট হিসেবে স্কুল থেকে যেই টাকাটা পায় সেটা সম্পূর্ণই চলে যায় তার বাবার মদের ওপরে। সে কোনোদিনই তার বাবার কাছ থেকে ভালোবাসাটা পায়নি। আসলে একটা মানুষ কোন সময় মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় চলে যায়। দেখা যায় কোনো একজনের জীবনে কিছু অতীতের ট্রমা মানুষকে আস্তে আস্তে ভেতর থেকে পরিবর্তন করে দেয়। ঠিক তেমনটাই এই স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের সাথে ঘটছে। কিছু মেয়ে থাকে যারা আসলে মেয়েদের প্রতি সত্যিকারের আকর্ষণ অনুভব করেন, কিন্তু কোনো নির্দিষ্ট মেয়ের কাছ থেকে প্রশংসা, গুরুত্ব বা ভালোবাসা পেতে চায়। তারা ওই মেয়েটিকে প্রভাবিত করার চেষ্টা করে। দেখে এমনটা মনে হয় যে এই মেয়েটা ওই মেয়েকে খুবই পছন্দ করে। তবে এর পেছনে মূলত থাকে ভ্যালিডেশন পাওয়ার ইচ্ছা। এই ক্ষেত্রে রুমিও ঠিক একই ক্যাটাগরিতে পড়ে, কেননা সে তাইকোকে খুবই পছন্দ করে। সে তার মতো হতে চায়, তার থেকে ভ্যালিডেশন পেতে চায়। তবে সারাটা জীবন স্কুল লাইফে সে তার কাছ থেকে সেই জিনিসটা পায়নি। এভাবেই কেটে যায় কয়েকটা দিন। শুরু হয় তুষারপাত, যার ফলে সম্পূর্ণ গ্রাম বরফে ঢেকে যায়। সেদিন হারুকা স্কুলে গিয়ে পৌঁছায়। ক্লাসের সবাই তার দিকে তাকিয়ে আছে, তবে তার চেহারায় স্পষ্ট ভাব তার ভেতরটা মরে গেছে। লাঞ্চের সময় হারুকা বাহিরে দাঁড়িয়ে আছে। সেখানে আইবা চলে আসে। সে তাকে বলে, এই পরিস্থিতিতে তোমার স্কুলে আসাটা ঠিক হয়নি।
হারুকা বাকরুদ্ধ হয়ে আইবার দিকে তাকিয়ে আছে। আইবা বলছে, কিছু তো একটা বলো। বিগত কয়েকদিনে হারুকা এতটাই কান্না করেছে যে তার কণ্ঠটাও এখন আর কাজ করছে না ঠিকমতো। সে মৌখিক ইশারায় তার কাছে ক্ষমা চায় এবং তাকে বলে তার সাথে সে এখন কথা বলতে পারবে না। সেখান থেকে সে আবার ক্লাসরুমে ফিরে যায়। ইউরির কাছে গিয়ে সে কিছু একটা বলতে চাচ্ছে, তবে যখন সে দেখতে পায় তার মুখ থেকে কথা বেরোচ্ছে না, তখন রিসাকো এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। স্কুল শেষে ইয়োশি, রিসাকো এবং ইউরি মিলে হারুকাকে সেই আগের জায়গায় নিয়ে যায়। মূলত হারুকাকে এখানে আনার উদ্দেশ্য হচ্ছে তারা সবাই মিলে তার কাছে ক্ষমা চাইবে। তবে এরই মাঝে ইয়োশির কথা কিছুটা চেঞ্জ হয়ে যায়। সে তাকে বলছে, হারুকা, তুই নিজেকে নিজেই মেরে ফেল, তোর না বেঁচে থাকার কোনো অধিকার নেই। পাশ থেকে ইউরি এসে তাকে বলছে, কি বলছিস, তোর কি মাথা ঠিক আছে? এর উত্তরে ইয়োশি জানায়, ওর চেহারাটার দিকে তাকিয়ে দেখ, ও সব কিছুই জানে, আমরা ওর সাথে কি কি করেছি। সেই সাথে পকেট থেকে একটা পিন বের করে তাকে আঘাত করে গর্তের নিচে ফেলে দেয়। ইয়োশির ভাষ্যমতে, আমি না আগে প্রতিনিয়তই ভাবতাম আমি মরে যাই, আমি আত্মহত্যা করব, কিন্তু বিশ্বাস কর, যখন তোর মাকে দেখলাম আগুনের মধ্যে কিভাবে ছটফট করে মরছিল, সেদিনকার পর থেকে না আমার না আর মরতে মন চায় না। এখন থেকে আমি বাঁচতে চাই। তোর মাকে যেভাবে মরতে দেখেছি, আমার ভেতরে মৃত্যুর ভয় ঢুকে গেছে। এখন তো আমার বেঁচে থাকার ইচ্ছাটা আরো শতগুণ বেড়ে গেছে। তবে তোর মা যেভাবে মরেছে দেখতে খুবই খারাপ লেগেছে। তৎক্ষণাৎ হারুকা এমন একটা কাজ করে বসে, পাশে থাকা তারকাটা নিয়ে তার চোখের ভেতর ঢুকিয়ে দেয়। হারুকার ভেতরের চঞ্চলতা আর কাজ করছিল না। প্রতিশোধের আগুন তার ভেতরে দাও দাও করে জ্বলে উঠছিল। ইয়োশি তার চোখের ব্যথায় ছটপট করছিল। সাথের সঙ্গীদের বলছে, আমার চোখটা কি এভাবে রাখলেই তো ঠিক হবে নাকি? এভাবে রাখলেই তো ঠিক হবে, আমি কি মরে যাব? হঠাৎ এরকম এক দৃশ্য দেখে পাশের দুইজনের হাড় হিম হয়ে ওঠে। পাশ থেকে লোহার এক পাইপ নিয়ে ইচ্ছা মতো নৃশংসভাবে তার মাথায় আঘাত করে সেখানেই ইয়োশিকে মেরে ফেলে। সে সাথে তার চোখটা তাদের কাছে কি উল্টে পড়ে। ইয়োশির কাছ থেকে পাওয়া ছুরিটা নিয়ে সে রিসাকোর হাতের দুটো আঙুল কেটে ফেলে। ব্যথায় যন্ত্রণায় সে নিচে পড়ে ছটফট করতে থাকে। ইউরি সেখান থেকে উঠে পালাতেই যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে এসে তার পা কেটে ফেলে এবং সেখানেই তার পা ছিঁড়ে মৃত্যু হয়। সে সাথে একইভাবে রিসাকোর মাথায় আঘাত করতে করতে সে তাকে মেরে ফেলে। এই ঘটনা ঘটে যাবে প্রায় 3-4 দিন হবে। ক্লাসরুমে সবাই বলাবলি করছে 3জন স্টুডেন্ট তাদের ক্লাস থেকে মিসিং। হঠাৎ স্কুলের মধ্যে পুলিশ এসে হাজির হয়। পুলিশ দেখে কুগা কিছুটা টেনশনের মধ্যে পড়ে যায়। তবে আইবার কাছে বিষয়টা কিছুটা খটকা লাগে। সে তাকে বলে, এখানে ঘাবড়ানোর কি আছে? 3জন মিসিং হয়েছে, এই কারণেই তো পুলিশ এসেছে, তাদের মতো তারা ইনভেস্টিগেট করুক। সেদিন স্কুল শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় কুগা। পথে হারুকার সাথে দেখা হয়। কুগা বলছে, তোর উদ্দেশ্য কি রে? তুই আমার পথ কেন আটকালি? আমার সাথে কোনো কাজ আছে? এই বলে তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। তবে কিছু মুহূর্তের মধ্যেই সে টের পায় ইতিমধ্যেই তার পেটের মধ্যে সে ছুরি দিয়ে স্ট্যাব করে ফেলেছে। ব্যাপারটা বুঝতে না বুঝতেই সে আবারও তার মুখের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে। হারুকা তার পিছু করছে, তবে সে হামাগুড়ি দিতে দিতে হঠাৎ উঁচু এক জায়গা থেকে নিচে পড়ে যায়, যার ফলে তার হাত পা এবং শরীরের বিভিন্ন হাড়গোড় ভেঙে যায় এবং সেখানেই কুগার মৃত্যু হয়। এই সম্পূর্ণ ঘটনা ঘটিয়ে সে তার বাড়িতে গিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো তখন তার বাড়িতে আইবা এসে উপস্থিত হয়। আইবার সাথে হারুকার দাদার কথা হয়। সেখানে জানায়, বেশ কিছুদিনই হলো এখানে আমি এসেছি, হয়তোবা আমি নাও থাকতে পারি, তবে আমি ডিসিশন নিয়েছি তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হলে হারুকা এবং শৌকোকে আমি টোকিও নিয়ে যাব। তবে তোমার কাছে আমার বিনীত অনুরোধ, হারুকার গ্র্যাজুয়েশন অবধি তুমি প্লিজ ওর খেয়াল রেখো। এবার তার কথার সাথে একমত হয়। অন্যদিকে রুমি তার বাড়িতে বসে আছে। তার মা এসে তার সাথে কথা বলছে। সচরাচর সে তার মায়ের সাথে বেশি একটা কথা বলে না, তবে তার মা তাকে খুব ভালোবাসে। আজকে হঠাৎ করে কি যেন হলো, সে তার মাকে জানাচ্ছে, মা তোমার সাথে আমি ঘুমাতে চাই। তার মায়ের কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগে, কেননা হঠাৎ করেই তার মেয়ের ভেতর এত পরিবর্তন কোথা থেকে হলো। তবে একটু পরেই জানা যায় এর আসল ঘটনা। রুমি লুকিয়ে লুকিয়ে হিরোয়াকি এবং সুমোতোকে কল করে। রুমি তাদেরকে জানায় হিরাকোর ওপর তাদের কিছুটা সন্দেহ হচ্ছে। হিরোয়াকি আরো জোরালোভাবে বলে, রুমি তুই সাবধানে থাকিস, হারুকা এই নিয়ে 4জনকে খুন করে ফেলেছে, আমরা সম্পূর্ণ ঘটনাই জানি। তবে আমার যতটুকু মনে হয় পরবর্তী টার্গেট তুই নিজেই, তাই অবশ্যই একটু সাবধানে থাকিস। পরের দিন সকালবেলা বাহিরে বেশ জোরে সোরেই তুষারপাত হচ্ছে। এত তুষারপাতের মধ্যেও হারুকা ঘর থেকে বের হতে চাইছে। তার দাদা তাকে থামাতে চাইলে সে কোনো কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সেই গাছটার নিচে এসে পৌঁছায় যেখানে সে লিভার লিফ দেখেছিল। তবে হঠাৎ করে কোথা থেকে যেন তার দিকে একটা তীর ছুঁড়ে আসে। বিষয়টা দেখে হারুকা সাবধান হয়েছে। ঘটনাটা ঘটাচ্ছে হিরোয়াকি এবং সুতোমো। তবে একটু পর দেখা যায়
হারুকা সেখান থেকে মিসিং। তারা দুজন মিলে ডিসাইড করে দুইজন দুই দিকে যাবে এবং হারুকাকে যেভাবেই হোক খুঁজে বের করবে। সুতোমু একটা পর্যায়ে হারুকাকে খুঁজে পায়। তাকে দেখার পর কাব্যিক ভাষায় তাকে বলছে, এই মরুভূমির মতো শহরে তুমি যেন এক বিষের মতো, কেননা তোমার রূপ এই শহরের সহ্য হয় না। হঠাৎ করে পেছন থেকে দৌড়ে এসে সে হারুকার উপর চেপে বসে। সুতোমু তাকে বলছে, আমি কোনোদিনই কল্পনা করতে পারিনি তোমাকে এতটা কাছাকাছি দেখব। এক পর্যায়ে তাকে সে কিস করতে যায়, ঠিক সেই মুহূর্তেই সে তার মুখ সরিয়ে নেয়। তার হাতে থাকা সেই পাখি মারার পিস্তল দিয়ে তার মুখে চেপে ধরে। সুযোগ বুঝে পাশে থাকা একটা প্লাস পড়েছিল এবং সেই কাটিং প্লাস দিয়ে তার নাকের জয়েন্ট সম্পূর্ণভাবে কেটে ফেলে। দৃশ্যটা খুবই অসহনীয়। সেই মুহূর্তে সেখানে হিরোয়াকি চলে আসে। তার দিকে সে এইম করে রেখেছে, কিন্তু হারুকা সুতোমুর পিছে দাঁড়িয়ে আছে। যখনই তার উদ্দেশ্যে তীরটা ছোড়ে, ঠিক সেই মুহূর্তে গিয়ে সুতোমুর মাথায় গিয়ে তীরটা লাগে। পেছন ফিরে সে দেখতে পায় তার বন্ধু হিরোয়াকি তার উদ্দেশ্যে তীরটা ছুঁড়েছে। এই ঘটনা দেখে সে প্রচণ্ড রেগে যায়। সে এখন ডিসিশন নিয়ে নিয়েছে যে সে হারুকাকে কোনোভাবেই মারতে দিবে না, কেননা আগে থেকেই সে হারুকাকে খুবই পছন্দ করত। পর্যায়ে তাদের দুজনের ভেতর হাতাহাতি হয়। সেই সাথে স্নো বুট দিয়ে তার মাথার মধ্যে জোরে এক লাথি দেয়, যার ফলে তার মাথায় আরও ছিদ্র হয়ে যায় এবং একটা পর্যায়ে সেখানে সুতোমু মারা যায়। এই প্রথমবার সে নিজের হাতে কাউকে খুন করল। বিষয়টা তার ভেতরে গভীর এক অনুশোচনার সৃষ্টি করে। যখনই সুযোগ বুঝে সে সেখান থেকে পালাতে যাবে, ঠিক সেই মুহূর্তেই তার পেটে ছুরি দিয়ে আঘাত করে হারুকা। এখন গত কয়েকদিনে স্কুল থেকে প্রায় 5-6 জন স্টুডেন্ট মিসিং হয়ে গেছে। তাদের অভিভাবকরা খুব টেনশনের মধ্যে পড়ে গেছে। বিষয়টা নিয়ে অভিযোগ করতেই প্রিন্সিপালের কাছে এসেছে। সেই মহিলা বলছে, আমার ছেলে কোগা কয়েকদিন যাবৎ মিসিং আছে, আপনারা এটা নিয়ে কোনো একটা কিছু করছেন না কেন? তবে আশ্চর্যের বিষয়, মিনামি সেখানে কিছুটা মুচকি হাসি দিয়ে ফেলে। ধরতে গেলে সে কিছুটা খুশি। বিষয়টা কুগার মায়ের কাছে একেবারেই পছন্দ হয়নি, যার ফলে সে তাকে জোরে কষিয়ে এক থাপ্পড় দিয়ে বসে। অন্যদিকে শৌকো এখনও হসপিটালের বার্ন ইউনিটে ভর্তি আছে। সেদিন রাতে হারুকা বাড়িতে যাওয়ার পর তার দাদা তাকে এই অবস্থায় দেখে। এরপরেও তাকে বেশি একটা কিছু বলে না। পরের দিন সকালবেলা বাইরের ওয়েদারটা খুব সুন্দর। সকাল সকাল আইবা তার বাড়িতে এসে হাজির। ছাতি নিয়ে তারা দুজন চলে যায় সেই অতি পরিচিত জায়গায়। হারুকা একদিন তার কাছে ওয়াদা করেছিল, যখন এই জায়গাটা বরফে ঢেকে যাবে তখন তারা এই জায়গাটায় আসবে। দুজন সম্পূর্ণ নিশ্চুপ। কিছুক্ষণ পর মৃদু কণ্ঠে আইবা বলে, আমি সবসময় চেয়েছি তোমাকে হাসি খুশি দেখতে, তবে কি থেকে কি হয়ে গেল তা কোনোদিন কল্পনাও করতে পারিনি। হারুকার অতীতের কথা মনে পড়লে সেখানে সে কান্নায় ভেঙে পড়ে। আইবা তাকে জড়িয়ে ধরে আশ্বস্ত করে, আমি আমার সারাটা জীবন তোমার নামে উৎসর্গ করে দিয়েছি, আমি সবসময় তোমাকে রক্ষা করে যাব। পরবর্তীতে হারুকার সাথে তার দাদার কথা হয়। তার দাদা বলছিল, আর কয়েকদিন পর তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, নিজেকে প্রস্তুত করে নাও, আমরা টোকিও চলে যাব। তবে হারুকা তার দাদাকে জানায় এখন আর সে টোকিও যেতে চায় না, সে এখানেই থাকতে চায়। তবে অন্যদিকে আইবা এটা জানে যে হারুকা টোকিও চলে যাবে, তাই সেও ডিসিশন নিয়ে নেয় যে গ্র্যাজুয়েশনের পর সেও টোকিও চলে যাবে। সেখানকারই এক কলেজে ভর্তি হবে এবং একটা পার্ট টাইম জব করবে, সেই সাথে হারুকার সাথে থাকবে। অন্যদিকে রুমি রাত করে সেই গর্তের সামনে এসে পৌঁছায়। সেখানে নামলেই দেখতে পায় 3 জনের লাশ। বিষয়টা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সাথে সাথে তৎক্ষণাৎ সে তাইকোকে কল করতে থাকে। তবে তাইকো তার কলটাকে ইম্পর্টেন্ট না মনে করে তার কলটা আর রিসিভ করে না। এই ঘটনার পরে সকালবেলা রুমি তার ঘরের মধ্যে দরজা বন্ধ করে একা একাই বসে আছে। তার মা এসে তাকে কয়েকবার ডাক দেয়, তবুও তার ডাকে সে সাড়া দেয় না। উল্টো সে ঘরে বসে অতীতের কিছু কথা ভাবছে। ঘটনাটা সেদিনকার, যেদিন তাইকো তার চুলগুলো কেটে দিয়েছিল। সে তাদের সবার সামনেই বলছিল যে সে নিজের হাতে হারুকাকে খুন করতে চায়। কথাটা শুনে কুগা বলছিল, তোর কি অত বড় সাহস আছে? তোর ভেতরে দম আছে? তুইও কি নিজের হাতে খুন করবি? যেটা কোনোদিন করতে পারবি না সেটা নিয়ে কোনো কথা বলিস না। তবে রুমি জেদ ধরে বলছিল, আমি অবশ্যই তাকে খুন করতে পারবো, আমি চাই তাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খুন করতে। এইসব ঘটনায় সে কল্পনায় ভাবছিল। এরই মাঝে রুমি তাইকোর কাছে কল করে। এবার বেশ বিরক্ত হয়ে তাইকো তার কলটা রিসিভ করে। কল ধরতেই তাকে জানায়, তাইকো ও আমাকে মেরে ফেলবে, ও সবাইকে মেরে ফেলেছে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি সেই গর্তের ওখানে গিয়ে দেখতে পারো। আমি গতকাল রাতে সেখানে 3 জনের লাশ একসাথে দেখেছি। তাইকো এই বিষয়টা মানতে একেবারে নারাজ। তবে রুমি বলছে, এর পরবর্তী টার্গেট আমি, এমনকি আমার পর তুমি নিজেও হতে পারো। তাইকোর প্রশ্ন হচ্ছে, আমি তো তার কোনো ক্ষতি করিনি, সেই বা আমাকে কেন মারতে যাবে? তবে রুমি বলে,
কেন তুমি তাকে ঘৃণা করো না? তাইকো বলছিল তাকে ঘৃণা করার কারণ কি আছে। এর উত্তরে রুমি জানায়, কেন, সে তো তোমার থেকে আইবাকে কেড়ে নিয়েছে, তাই না? এবার তাইকো জানায়, না, তুমি সম্পূর্ণ ভুলটা জানো। ওই ছেলের দিকে তো আমি ঘুরেও তাকাবো না। তবে এবার রুমির প্রশ্ন, তাহলে কেনই বা তুমি হারুকাকে বুলি করো? তুমি কি ওকে ভালো? কথাটা বলতেই সে তাকে বলে, ননসেন্সের মতো কোনো কথা বলবে না, কলটা রাখ। সাথে সাথেই সে কলটা কেটে দেয়। তার এই ব্যবহারে রুমি প্রচন্ড কষ্ট পায়। এখন বিষয়টা এখানে ক্লিয়ার হয়ে যায়। আসলে রুমি তাইকোকে পছন্দ করে। দেখা যায় সে প্রতিনিয়তই তাইকোর স্কেচ তার খাতার মধ্যে আঁকে। এবার আবারও সে কল্পনা করতে থাকে অতীতের ঘটনা, কেননা সে তাইকোকে এতটাই অন্ধভাবে ভালোবাসত যে তাইকোর শত্রুকেও সে নিজের শত্রু ভাবতে শুরু করে। সেদিন তারা স্কুলে বসে সবাই প্ল্যান করে যে হারুকার বাড়িতে আগুন লাগাবে। রুমি তাইকোর চোখে ভালো শাস্তি গিয়েছিল যে সে তার হয়ে প্রতিশোধ নেবে। তবে দেখা যায় তাইকো সেখান থেকে চলে যায়। তাইকো এই সম্পূর্ণ ঘটনার সাথে একেবারেই জড়িত ছিল না। অন্যদিকে তাইকো তার রুমের মধ্যে বসে আছে। সে তার নিজের লাইফ নিয়েই প্রচন্ড বিরক্ত। হঠাৎ করে তার মনে পড়ল তার কাছে হারুকার সিডিটা আছে। রেডি হয়ে সে হারুকার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তাকে সিডিটা ফেরত দেওয়ার জন্য। এরই সাথে সেই সিডিটা প্লে করে গান শুনতে শুনতে বাসে করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির সামনে গিয়ে পৌঁছালে দরজায় নক করে। বেশ অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পায়নি। তাই সেই সিডিটা বক্সের মধ্যে রেখেই সেখান থেকে চলে যাচ্ছিল। কিছু একটা মনে করে সেই সিডিটা আবার সে নিয়ে চলে যায়। তবে যাওয়ার পথে তার হারুকার সাথে দেখা হয়। তারা দুজন নির্দিষ্ট একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। তাইকো তার কাছে তার সিডিটা ফিরিয়ে দেয়। হারুকা আক্ষেপের সাথে জানায়, যখনই আমি এই গানটা শুনি তখনই আমার কাছে মনে হয় আমি যেন অতীতে ফিরে গেছি। তাইকো হারুকার ফ্যামিলিকে নিয়ে দুঃখ প্রকাশ করে। সেই সাথে অতীতের কৃতকর্মের জন্য সে হারুকার কাছে যখন ক্ষমা চাইতেই যাবে, ঠিক সেই মুহূর্তে হারুকা তাকে জানায়, আমি সেই ধরনের মানুষ না যে কিনা অন্য কাউকে ক্ষমা চাইতে বাধ্য করব। তোর মনে আছে যখন এই স্কুলে আমি প্রথমবারের মতো এসেছিলাম, তুই ছিলি যে কিনা আমার সাথে সর্বপ্রথম এসে কথা বলেছিলি, যে কিনা একমাত্র আমার কাছেই তোর সমস্ত ঘটনাগুলো খুলে বলতি। তোর স্বপ্ন ছিল তুই গ্রাম ছেড়ে টোকিও গিয়ে অনেক বড় একজন বিউটিশিয়ান হতে। তবে তুই সেদিনকার পর থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলি, যেদিন থেকে আইবার সাথে আমার পরিচয় হয়। তাইকো জানায় বিষয়টা এমন না, সে তার প্রতি প্রচণ্ড রাগ ছিল, কেননা আইবার কারণেই সে আস্তে আস্তে তার থেকে দূরে সরে যাচ্ছিল। তাইকো হারুকাকে নিজের বোনের মতো দেখত। তাকে ছাড়া সে একটা মুহূর্তও থাকতে পারত না। তাইকো সেখান থেকে উঠে মাথা ঝুঁকিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হারুকা পেছন থেকে তাকে ডাক দিয়ে বলে, তাইকো, মাথাটা উঁচু করে নিজের মতো বাঁচতে শিখ। তার মুখে এই কথা শুনে তার মনের ভেতর যেমন এক অদ্ভুত ভালো লাগা শুরু হয়। আবেগে আপ্লুত হয়ে সে দৌড়ে গিয়ে হারুকার কাছে ক্ষমা চাইতে থাকে যে আসলে তাকে বুলি করাটা তার কোনো দিনই উচিত হয়নি। হারুকার কাছে ক্ষমা চেয়ে আজকে তার মনটাতে বেশ প্রশান্তি নেমে আসে। মনের সুখে বাড়ির দিকে রওনা দেয়। পেছন থেকে ছুরি নিয়ে রুমি হাজির হয়। তাইকো কোনোভাবে তার হাত থেকে বাঁচতে সক্ষম হয়। তার এই কর্মকাণ্ড দেখে তাইকো নিজেও তার পকেট থেকে ছুরিটা বের করে। তবে তার আগেই রুমি তার পায়ের মধ্যে আঘাত করে বসে। রুমি প্রতিশোধের আগুনে একেবারে অন্ধ হয়ে গেছে, কেননা সে তাইকোকে ভালোবাসত, কিন্তু সে তাকে ভালোবাসেনি। বরং আজকে সে হারুকার কাছে ক্ষমা চেয়ে এসেছে এবং তার সাথে সম্পূর্ণ সম্পর্ক ঠিক করে এসেছে। এই বিষয়টাই রুমির কাছে একেবারেই পছন্দনীয় হয়নি। তো বাধ্য হয়ে শেষমেশ রুমি তাইকোকে খুন করে। সেদিন রাতে হারুকার কাছে আইবা কল করে। আইবা বলছিল, তুমি তো বলেছিলে টোকিও যাবে, তুমি ওটা নিয়ে কোনো চিন্তা করো না। এখানের হাই স্কুলে আমি আর যাব না, একসাথে আমরা টোকিওতে ভর্তি হয়ে যাব। তাছাড়া একটা ভালো জায়গাও খুঁজে পেয়েছি তোমার আর আমার থাকার জন্য। হারুকা তাকে জানায় সে আর টোকিও যাচ্ছে না। আইবা কিছুটা শকড। এর কারণ জিজ্ঞাসা করলে হারুকা জানায়, গ্রীষ্মকাল আসলেই তুমি জেনে যাবে। আসলে হারুকা চাচ্ছিল তার সাথে এই গ্রামে সেটেল হয়ে যাওয়ার জন্য। তবে আইবার কাছে বিষয়টা সে সারপ্রাইজ হিসেবে রাখে। তো আইবা তার এই কথাটা সম্পূর্ণরূপে ভুল বোঝে। সে তাকে বলে, আমি না তোমার কাছে ওয়াদা করেছিলাম আমি তোমাকে রক্ষা করব, তুমিও তো আমার ওয়াদায় সাড়া দিয়েছিলে, তাহলে এখন তুমি আমাকে না করলে কেন? তুমি আমার সাথে প্রতারণা করেছো। তুমি শেষ মুহূর্তে এসে নিজের ফ্যামিলিকেই বাছাই করে নিলে, অথচ দুঃসময় আমিই তোমার পাশে ছিলাম। সেই সাথে দেখা যায় আইবার হাতে রক্ত লেগে আছে। তার কথা শুনে সে প্রচণ্ড অদ্ভুত রকমের আচরণ করছিল। সে সেখানে টেলিফোনটা ভেঙে ফেলে। আইবার নজর যায় দেয়ালে টানানো এক ফটোর দিকে, যেখানে আগুন জ্বলছে। অন্যদিকে দেখা যায় আইবার দাদিকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে। আইবা ছেলেটা ছোট থেকেই মেন্টাল ট্রমা নিয়ে বড় হয়েছে। সে তার সম্পূর্ণ ঘটনা তার দাদির সাথে শেয়ার করে। সে জানায়, ছোট থাকতেই তোমার ছেলে আমার উপর অনেক টর্চার করত, সেই সাথে আমার মাকে অনেক মারধর করত। মা প্রতিনিয়তই কাঁদত এবং তোমার ছেলেকে অভিশাপ দিত সে যেন মরে যায়। আমি সন্তান হয়ে বেশি কিছু করিনি,
আমি আমার মায়ের ইচ্ছা পূরণ করেছি। তবে যখন দেখলাম বাবাকে মারার পর আমার মা তার জন্য কান্না করছে, ঠিক তখনই আমি নিজের হাতে নিজের মাকে খুন করে ফেলি। কেননা যেই লোকটা এতদিন যাবৎ তোকে টর্চার করছে, আজকে আমি তোর মনের ইচ্ছাটা পূরণ করলাম, তোর হয়ে প্রতিশোধ নিয়ে নিলাম, কিন্তু সেই তুই আবার তার জন্য কান্না করছিস। বিষয়টা আমার কাছে মোটেও ভালো লাগেনি, তাই নিজ হাতে নিজের মাকে খুন করেছি। আইবা শেষমেশ তার দাদিকেও খুন করতে বাধ্য হয়। আসলে সে নিজের বলতে একমাত্র দাদিকেই ভালোবাসে। তবে যখন প্রসঙ্গ ওঠে হারুকার সাথে তার টোকিও যেতে হবে, তখন আর কি করার। তার দাদি একা চলতে পারে না, এভাবে তো তাকে সে রেখে যেতে পারে না, তাই সেই জন্য তার পথের কাঁটা সরিয়ে দিল তার দাদিকে খুন করে। অন্যদিকে রুমি বাড়িতে চলে এসে গেট বন্ধ করে দেয়। তার মা তাকে এরকম রক্তাক্ত অবস্থায় দেখে বেশ চিন্তায় পড়েছে। যখন সে তার দরজার সামনে গিয়ে দাঁড়ায়, সে তার মাকে জানায় তার থেকে সে যেন দূরে থাকে, না হয় সে তাকে খুন করে ফেলবে। তবে তার মা তাকে অনেক ভালোবাসে। সে তাকে জানায়, তুমি যেমনই হও না কেন, আমি সবসময় তোমার পাশে আছি। এরপরের দিন সকালবেলা প্রত্যেকটা স্টুডেন্টের প্যারেন্টস স্কুলের মধ্যে এসে উপস্থিত হয়। সেখানে সবাই মিস মিনামির ওপর চাপ সৃষ্টি করে। ওইসব স্টুডেন্টের অতিরিক্ত অত্যাচারের কারণে মিস মিনামিও ট্রমাতে ভুগতে শুরু করে। এরই সাথে আজকে প্রত্যেক প্যারেন্টসের চাপ আর সে নিতে পারছে না। মস্তিষ্কে অতিরিক্ত প্রেশার পড়ার কারণে সে চারিপাশে অন্যরকম কিছু দেখছে। হঠাৎ তার বমি পেলে সেখান থেকে একটু দূরে গিয়ে পৌঁছায়। একটা পর্যায়ে হোঁচট খেয়ে সে পড়েছে। তবে ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। তার সামনেই একটা স্নো শ্রেডিং মেশিন, সেই মেশিনেই চাপা পড়ে সেখানেই তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। অন্যদিকে রুমি চলে যায় হসপিটালে, যেখানে হারুকার বোন শৌকো অ্যাডমিট রয়েছে। রুমি হারুকাকে থ্রেট দেয় যে সে তার চোখের সামনে তার বোনকে মেরে ফেলবে। সে জানায়, ভুলেও আমাকে মারার চেষ্টা করবি না। তবে হঠাৎ একটা পর্যায়ে হারুকার হাতের নাগালে চলে আসে, কিন্তু কোনো মতে রুমি সেখান থেকে পালাতে সক্ষম হয়। তবে পথিমধ্যে আইবার সাথে তার দেখা হয়। আইবা তাকে বলছে, আমি শুনেছি তুমি এখানে রয়েছ, তাই চলে আসলাম তোমার সাথে দেখা করতে। সেই সাথে হঠাৎ একজন এসে তাকে খবর দিল, হারুকা, তোমার দাদাকে কে জানি আক্রমণ করেছে, তার অবস্থা গুরুতর। তার দাদার এই দশা দেখে তার মনের মধ্যে কিছুটা সন্দেহ ঢুকে। তৎক্ষণাৎ সে চলে যায় আইবার সাথে দেখা করতে। পকেটে হাত দিয়ে আইবা হেঁটেই যাচ্ছে। হারুকা তাকে জানায়, দেখি তোমার হাতগুলো দেখাও তো। আইবা তার কাছে হাতগুলো দেখাতে চাচ্ছে না। জোরপূর্বকভাবে দেখতে গেলে সে দেখতে পায় তার হাত সম্পূর্ণ রক্তাক্ত অবস্থায়। এতে করে বুঝতে আর বাকি রইল না যে তার দাদাকে সেই আক্রমণ করেছে। আইবা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এটা ইচ্ছাকৃতভাবে করেনি, আর এই হাতের চোটটা তার দাদিকে বোঝাতে গিয়ে সে পেয়েছিল। তোমার দাদাকেও আমি বোঝাতে চেয়েছিলাম যে আমরা দুজন একসাথে থাকতে চাই, কিন্তু তোমার দাদা না কিছুতেই রাজি হচ্ছিল না। তো আমার আর কি করার আছে বলো তো? আমি তো বেশি কিছু চাইনি তোমার কাছ থেকে, শুধু চেয়েছি আমরা দুজন একসাথে থাকবো, চলো না আমার সাথে। এই বলে তাকে জড়িয়ে ধরতে গেলে হারুকা তার কাছ থেকে দূরে সরে যায়। এরই মাঝে রুমি এসে সেখানে উপস্থিত হয়। সে তাদের দুজনকে বলতে চায়, তোদের দুজনের জন্যই সবকিছু শেষ হয়েছে, তোরা দুজনই সব নষ্টের মূল। হারুকাকে উদ্দেশ্য করে বলছে, তুই কি জানিস তোর বাবা মাকে কিভাবে মেরেছি? ঠিক ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। তারা স্কুলের সম্পূর্ণ স্টুডেন্টরা মিলে হারুকার বাড়িতে এসে পৌঁছায়। তাদের সবাইকে সম্পূর্ণ বাড়ির চারিপাশে পেট্রোল ঢালতে দেখা যায়। বিষয়টা দেখতে পেয়ে হারুকার মা সেখানে চলে আসে এবং তাদেরকে বলছে, তোমরা কি করছো এখানে? কুগা ম্যাচ বক্স থেকে একটা কাঠি জ্বালিয়ে তার সামনে চলেছে এবং তাকে বলছে, যদি কাউকে এসব বলার চেষ্টা করেন তাহলে কিন্তু এখানেই জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবে। পাশ থেকে হিরোয়াকি বলছে, আমি না কখনো দেখিনি কোনো মানুষকে জ্বলে পুড়ে মরতে, এই প্রথমবার আমারও না দেখার শখ জেগেছে। কুগা হারুকার মাকে ভয় দেখাতে গিয়ে সে ম্যাচ বক্সটা সামনে নিয়ে গিয়েছিল ঠিকই, তবে যখন সে জ্বলন্ত কাঠিটা দূরে ফালাতে যাবে, সেই কাঠিটা ভুলবশত গিয়ে পেট্রোলের ওপর পড়ে যায়, যার ফলে হারুকার মায়ের শরীরে আগুন ধরে যায়। সে সাথে এই ঘটনার সাক্ষী হয় হারুকার বাবা এবং ছোট বোন। এখন একটা ঘটনা ধামাচাপা দিতে গেলে তাদের আরও দুটো খুন করা লাগবে। প্রথম খুনটা ভুলবশত হলেও তারা দ্বিতীয়বার সবকিছু জেনে শুনেই তাদের উপর পেট্রোল ঢেলে সেখানেই আগুন জ্বালিয়ে দেয়। রুমি যখন এই সম্পূর্ণ ঘটনার বর্ণনা দিচ্ছিল, হারুকার তখন আর সহ্য হচ্ছিল না। সে তাকে থামতে বলছিল। একটা পর্যায়ে যখন তার কথাগুলো সহ্য করতে পারছিল না, তার দিকে যখন সে ধেয়েই যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই রুমি তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আইবা এই ঘটনা দেখে রুমির ওপর গিয়ে ঝাঁপিয়ে পড়ে। তবে হাতাহাতির একটা পর্যায়ে আইবার কাছে থাকা ব্যাগটা পড়ে যায় এবং সেই ব্যাগ থেকে হারুকা একটা ফটো খুঁজে পায়। সেই সাথে আইবা রুমিকে মারতে মারতে সেখানেই খুন করে ফেলে। হারুকা দেখতে পায় ছবিটার মধ্যে তার বাবা তার ছোট বোনকে জড়িয়ে ধরে আছে। এটা সেই সময়কার দৃশ্য যখন তার বাবা এবং তার ছোট বোনের শরীরে আগুন লেগে গিয়েছিল। ঘটনা হচ্ছে, আইবার ফটোগ্রাফির অনেক শখ। সে ক্যামেরার মাধ্যমে
খুব রেয়ার এবং এপিক মোমেন্টগুলো তুলে ধরার জন্য তার অন্যরকম নেশা কাজ করে। যখন হারুকার বাবা এবং শৌকোকে বাড়ি থেকে বাঁচানোর জন্য গিয়েছিল, তখন এই দৃশ্যটা দেখে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। সে তাদের দুজনকে না বাঁচিয়ে বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দুজনের ফটোশ্যুট করা শুরু করে। তার এই কর্মকাণ্ডের কথা হারুকা যখন তার কাছে জানতে চায়, সে জানায়, আমি এই ফটোটা তুলে রেখেছিলাম তোমার বাবার মহত্বের কাজ দেখানোর জন্য। আমি চেয়েছিলাম তুমি নিজের চোখে দেখো তোমার বাবা কতটা মহৎ। মৃত্যুর শেষ পর্যায়েও তোমার ছোট বোনকে বাঁচিয়ে গিয়েছে। এই ফটোটা তোমাকে এখন না, অনেক দেরিতে দেখাতাম। তবে সবকিছু মিলেই না হারুকার কাছে এই বিষয়টা অনেক কষ্টের লাগে। সে যদি তখন এই পাগলামিটা না করতো, তার বাবার জীবনটাও বেঁচে যেত। তবে সে কি করলো? তখন সে পাগলের মতো ফটো ক্লিক করতে ব্যস্ত হয়ে পড়ে। এখন হারুকার মন চাচ্ছে তার নিজের হাতেই সে আইবাকে খুন করবে। যখন সে তাকে খুন করার উদ্দেশ্যে তার দিকে আগায়, সে ব্যর্থ হয়। তবে আইবার কাছে বেশ কষ্ট লাগে, কেননা সে যাকে ভালোবাসে তাকে সে খুন করতে চাচ্ছে। আইবা এবার তার উপর চড়ে বসে এবং তাকে আঘাত করতে থাকে। সেই সাথে তাকে দুইটা শর্ত দেয়। যদি সে তাকে ভালোবেসে তার সাথে থাকে, তাহলে সে তার জান ভিক্ষা দিবে, আর যদি সে তার সাথে না থাকতে চায়, তাহলে এখানেই তাকে ছেড়ে চলে যাবে এবং সে ধুকে ধুকে এখানেই মারা যাবে। আইবা তখন মেন্টালি আনস্টেবল হয়ে পড়ে, কেননা সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে হারুকা তাকে খুন করতে চেয়েছে এবং সে তাকে ভালোবাসে না, বরং তাকে ঘৃণা করে। সবকিছু মেনে নিয়েই সে তাকে বলছিল, তোমাকে আজকে দেখতে খুবই সুন্দর লাগছে, তুমি একটু হাসি দাও না, তোমার একটা ফটো ক্লিক করি। হারুকা, তুমি দেখতে পাচ্ছ লিভার লিপ ফুটে গেছে, সে সাথে আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। ঠিক যখন সে তার ফটো ক্লিক করছিল, সেখানে হারুকার পাশে হিরোয়াকির সেই ধনুকটা পড়েছিল। সেটা উঠেই ঠিক ক্যামেরার লেন্স বরাবর শ্যুট করে। তীরটা সোজা সম্পূর্ণ তার চোখ ভেদ করে মস্তিষ্কে গিয়ে আঘাত করে এবং সেখানেই আইবা মারা যায়। হারুকা সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গলা থেকে তার বোনের লকেটটা বের করে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে আছে। একটা পর্যায়ে শরীর দুর্বল হয়ে গেলে সে বরফে লুটিয়ে পড়ে। তবে এরপর কি হলো? সে কি বেঁচে গেল, নাকি সেখানেই হারুকা মারা যায়? ঘটনা চলে যায় গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দেওয়ার দিনে। সেই স্কুলে তাদের ব্যাচের মাত্র একজনই বেঁচে আছে এবং সে হলো তাইকো। এবং শেষমেশ সে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা হাতে নেয়। হাঁটতে হাঁটতে স্কুলের দরজাটা খুলে জানালার দিকে তাকিয়ে আছে এবং মনে পড়ে যাচ্ছে তার সেই সব অতীতের স্মৃতি। তাইকোর একমাত্র কাছের আপন কেউ বললে হারুকা ছাড়া আর কেউই নেই। তবে আজ সে তাকে খুব মিস করছে। দুজন মিলে দেখেছিল একটা স্বপ্ন, টোকিও গিয়ে নিজেদের ক্যারিয়ার গোছাবে। তবে এই স্কুল লাইফের বুলিংয়ের কারণে সেটা আর সম্পন্ন হলো না। তবে এখানেই শেষ হয় লিভার লিপ 2018 মুভিটি। জানি না মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে, তবুও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সেই সাথে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দিতে কিন্তু ভুলবেন না। টিল দেন দেখা হচ্ছে নেক্সট কোন এক মুভি নিয়ে। গুড বাই।